পলাশবাবু তার স্ত্রী পার্বতী এবং দুই ছেলে বিক্রম ও রবির সঙ্গে মুম্বাই শহরেই থাকত। পলাশবাবু মিডল ক্লাস মানুষ হয়েও তার দুই ছেলেকে অনেক টাকা খরচ করে পড়াশোনা শিখিয়েছিল। একদিন বাড়িতে যখন সবাই মিলে বসেছিল, মা, এখন আমি বিয়ে করতে চাই না। এইমাত্র পড়াশোনা শেষ করে আমি জার্মানি থেকে এসেছি। কয়েক মাস পর সেখানে জব জয়েন করতে হবে। কিন্তু বাবা, তুই তো বলেছিলিস বিদেশ থেকে পড়াশোনা করে আসার পর দেশেতে চাকরি করবি, তাহলে এখন বিদেশে চাকরি করার কথা বলছিস কেন? তোর মা একদম ঠিক কথা বলছে বিক্রম। তোর পড়াশোনা শেষ হয়ে গেছে, এবার এখানেই একটা ভালো চাকরি খুঁজে নে। বাবা, বিদেশে যাওয়ার আগে আমি সেখানকার ব্যাপারে কিছু জানতাম না। তাছাড়া এই দেশে থেকে কি করব? বিদেশে চাকরি করে সুখে থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুই আগে এখানে থেকে বিয়েটা করে নে, তারপর চাকরি পেয়ে গেলে নিজের বউকে নিয়ে বিদেশে চলে যাস। মা, বিদেশে পড়াশোনা করার পর কেউ এখানকার মেয়েকে বিয়ে করবে কেন? আমাকে এখানকার কোনো মেয়েকে বিয়ে করতে বলো না। কিন্তু বাবা। মা, এটাই আমার ফাইনাল কথা। আমি একটু বাইরে যাচ্ছি। বিক্রম এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে মুম্বাই শহর থেকে অনেক দূরের একটি ছোট শহরে অজয়বাবু তার মেয়ে মিনার সঙ্গে থাকত। মিনার মা না থাকায় তার বাবা একাই খুব ভালোভাবে তাকে মানুষ করেছিল। বাবা এবং মেয়ে আনন্দের সঙ্গে জীবন কাটাত। তারপর একদিন হঠাৎ করে অজয়বাবুর শরীর খারাপ হয়ে যায় এবং তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। এখন আমার বাবা কেমন আছে ডাক্তারবাবু? এখন ভয়ের কোনো কারণ নেই, কিন্তু অবস্থা বেশি ভালো নেই। একটু ভালোভাবে তার খেয়াল রাখবে। এরপর মিনা তার বাবার সঙ্গে দেখা করার জন্য অপারেশন রুমের ভেতরে আসে। বাবা, তোমার শরীর কেমন আছে? মিনা, নিজের জীবন নিয়ে আমি বেশি কিছু ভাবি না, কিন্তু এই সময় আমি মারা গেলে তোর বিয়ে দেখার স্বপ্ন আমার পূরণ হবে না। তোর বিয়ে দেখে নিলে আমি শান্তিতে এই পৃথিবী ছেড়ে যেতে পারবো। বাবা, এখন আমার 21 বছর বয়স। আমি আরো পড়াশোনা করতে চাই আর ভালো চাকরিও করতে চাই। এই সময় বিয়ে করে নিলে আমি নিজের স্বপ্ন পূরণ করতেই পারবো না। কেন স্বপ্ন পূরণ করতে পারবি না? তোর মাও গ্র্যাজুয়েশন করতে চাইতো এবং আমি তাকে বিয়ের পরে গ্র্যাজুয়েশন করতে দিয়েছিলাম। আমার বিশ্বাস তোর স্বামীও তোকে পড়াবে। সব মানুষ তোমার মতো হয় না বাবা। তুই এভাবে জেদ করতে থাকলে একদিন সত্যি সত্যি আমি তোর বিয়ে না দেখেই মারা যাব। মিনা কলেজে পড়াশোনা করত এবং বাড়ি ফিরে বাচ্চাদের টিউশনিও পড়াতো। মিনা যেমন পরিশ্রমী ছিল তেমন তাকে দেখতেও অনেক সুন্দর ছিল। মিনা যখন 18 বছরের হয়েছিল তখন থেকেই তার বিয়ের কাজ আসতে শুরু করে দেয়। সে পড়াশোনায় অনেক ভালো হয়, বিয়ের জন্য রাজি হয় না এবং তার বাবা তাকে বিয়ের কথা বললে সবসময় সে এড়িয়ে যায়। এরকমই একদিন মিনা যখন বাড়িতে বসেছিল এমন সময় তার বাবা আবার তাকে বিয়ের কথা বলে। ঠিক আছে বাবা, যদি আমি বিয়ে করলে তুমি খুশি হও তাহলে আমি বিয়ে করার জন্য রাজি আছি, কিন্তু একটা কথা, আমি যৌতুক ছাড়া বিয়ে করব আর বিয়ের পরেও নিজের পড়াশোনাটা চালিয়ে যাব। হ্যাঁ মিনা, আমি যার সঙ্গে তোর বিয়ের কাজ লাগাবো তাকে তোর এই কথাগুলো জানিয়ে দেব। এরপর অজয়বাবু ঘটকের সঙ্গে আলাপ করে মিনার জন্য পাত্র দেখতে শুরু করে দেয়। একদিন হঠাৎ করে আবার মিনার বাবার শরীর খারাপ হয়ে যায়। তার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে সে বিছানা ছেড়ে উঠতেই পারছিল না। সকল পরিচিত লোকেরা তাকে দেখতে আসাও শুরু করে দেয়। একদিন পলাশবাবু তার স্ত্রী পার্বতীর সঙ্গে অজয়বাবুর সঙ্গে দেখা করতে আসে। পলাশ, তুই আমার ছোটবেলার বন্ধু, তাই তোর কাছ থেকে কোনো কথা লুকাবো না। আমি চলে যাওয়ার পর আমার মিনা একা হয়ে যাবে। আরে অজয়, আমরা থাকতে তুই এরকম করে বলছিস কেন? হ্যাঁ দাদা, আপনি এরকম করে বলবেন না। মিনাকে আমরা নিজেদের মেয়ের মতোই মনে করি। আপনি তাকে নিয়ে চিন্তা করবেন না, তাকে আমরা নিজের সঙ্গেই নিয়ে যাব। আমার অনেক ইচ্ছা ছিল আমি মিনার বিয়ে দেখব, কিন্তু সেটা আর হবে না। আমি একটা কথা ভাবছি, যদি আপনারা রাজি থাকেন তাহলে আমরা মিনার বিয়ে আমার বড় ছেলে বিক্রমের সঙ্গে দিতে পারি। আরে পার্বতী, এটা তুমি অনেক ভালো কথা বলেছো। আমি প্রথম থেকে চাইতাম মিনার মতো একটা ভালো মেয়ে আমাদের বাড়ির বৌমা হয়ে আসুক। যদি বিক্রম এই বিয়েতে রাজি থাকে তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। দাদা, আপনি নিশ্চিন্ত থাকুন, বিক্রম কখনো আমাদের কথার বিরুদ্ধে যাবে না। আমার মেয়েও আমার সব কথা শোনে, কিন্তু তোমাদের সন্তুষ্টির জন্য তোমরা একবার আমার মেয়ের সঙ্গে কথা বলে নাও। এরপর পার্বতী মিনার সঙ্গে দেখা করার জন্য তার রুমে যায়। মিনা আগে থাকতে লুকিয়ে লুকিয়ে তাদের সমস্ত কথাই শুনে ফেলেছিল এবং এই বিয়েতে সেও মনে মনে রাজি ছিল। মিনা,
আমরা জানি তুমি বিয়ের পর আরো পড়াশোনা করতে চাও, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বিক্রমও কখনো তোমাকে পড়াশোনা থেকে আটকাবে না। তুমি কি এই বিয়েতে রাজি আছো? হ্যাঁ আন্টি, আমি এই বিয়েতে রাজি আছি। এরপর পার্বতী এবং পলাশ তাদের বাড়ি ফিরে আসে। তারা বাড়ি ফিরে বিক্রমকে মিনার সঙ্গে তার বিয়ের ব্যাপারে জানিয়ে দেয়। এসব কি মা? আমি ওই ছোট শহরের মেয়েকে বিয়ে করব কেন? ছোটবেলায় একসঙ্গে খেলা করেছি, তার মানে এটা নয় যে তাকে বিয়ে করতে হবে। এরকম করে বলিস না বাবা, অজয় বাবুর শরীর অনেক খারাপ, তাই আমরা তোকে জিজ্ঞাসা না করি তার মেয়ের সঙ্গে তোর বিয়ে ফাইনাল করে দিলাম। আমি এই বিয়ে করতে পারবো না মা। অজয় আঙ্কেলের শরীর খারাপ হয়েছে, তাতে আমার কিছু করার নেই। আমি কেন তার মেয়েকে বিয়ে করতে যাব? তোমার ছোট ছেলে রবিও এখানে বসে আছে, তোমরা তার বিয়ে রবির সঙ্গে দিয়ে দিচ্ছ না কেন? দাদা, এখন আমার বিয়ের বয়স হয়নি, না হলে বাবা মায়ের কথায় আমি যে কোনো মেয়ের সঙ্গে বিয়ে করে নিতাম। তাছাড়া মিনা পড়াশোনায় অনেক ভালো, তাকে দেখতেও খুব সুন্দর। তাকে বিয়ে করতে তোমার সমস্যা কোথায়? তুই চুপ কর। আমাকে কি করতে হবে এবার তোর কাছ থেকে জানতে হবে? তাদেরকে আমি কথা দিয়ে দিয়েছি, তুই বারণ করিস না বিক্রম। যদি এই ব্যাপার হয়ে থাকে তাহলে আমি মিনাকে বিয়ে করার জন্য রাজি, কিন্তু আর একটা কথা, আমার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করবে না, কারণ আমি কখনো তাকে নিজের মন থেকে ওয়াইফ মানতে পারবো না। বিক্রম এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। উফ, ফাইনালি ছেলেটা বিয়ের জন্য রাজি হয়ে গেল। একবার তাদের বিয়েটা হয়ে গেলেই বিক্রম নিজেই মিনাকে ভালোবাসতে শুরু করে দেবে। কয়েকদিন পর খুব ধুমধাম করে মিনা এবং বিক্রমের বিয়ে হয়। বিয়ের পর মিনা তার শ্বশুর বাড়ির জন্য রওনা হয়ে যায়। মেয়ের বিদায় করার পর অজয়বাবু অনেক দুঃখী হয়ে পড়ে এবং মিনাও দুঃখী মনে শ্বশুর বাড়িতে পৌঁছায়। আজ থেকে এটা তোমার বাড়ি মিনা। আজ সারাদিনে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, রুমে গিয়ে একটু আরাম করে নাও। রবি, তোর বৌদির কাপড়ের ব্যাগ দাদার রুমে রেখে দে। কি বললে? আমার ঘরে? কিন্তু কেন? বাবা বিক্রম, মিনা তোর বউ, সে তোর রুমে না থাকলে কোথায় থাকবে? সে যেখানেই থাকুক, আমি দেখতে যাব না। আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি মা, আমি মিনাকে নিজের রুমে থাকতে দেব না। বিক্রম, তুই এভাবে বলছিস কেন? বাবা, এবার তুমি শুরু করে দিও না। অজয় বাবুর শরীর খারাপ ছিল, তাই তুমি আমাকে এই বিয়েটা করতে বলেছিলে। তোমাদের কথায় আমি মেয়েটাকে বিয়ে করেছি, তাই এবার আমার কাজ শেষ হলো। এবার মিনার কি হবে তোমরা ঠিক করো। আমি নিজের রুমে যাচ্ছি। বিক্রম এই বলে তার রুমে চলে যায়। বিক্রমের মুখে এসব কথা শোনার পর মিনা অবাক হয়ে যায়। মিনা যাকে বিয়ে করে তার সঙ্গে সুখে দিন কাটানোর স্বপ্ন দেখেছিল, আসলে সেই ছেলে তাকে পছন্দই করে না। মন খারাপ করো না মিনা, বিক্রম বিয়ের জন্য রাজি ছিল না, তাই রাগের মাথায় এত কিছু বলে দিয়েছে। কয়েকদিনেই দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, ঠিক আছে। রবি, তুই বৌদির জামা কাপড়গুলো গেস্ট রুমে পৌঁছে দে। যতদিন তোর দাদার মুড ঠিক না হয় ততদিন মিনা ওই গেস্ট হাউসেই থাকবে। কিন্তু মা, বৌদি গেস্ট রুমে থাকবে কেন? একটা কাজ করি, বৌদি তুমি চলো, আজ থেকে তুমি আমার রুমে থাকবে আর আমি গেস্ট রুমে শিফট হয়ে যাব। এরপর রবি মিনাকে তার রুম দেখিয়ে দেয়। রুমে যাওয়ার পর মিনা দুঃখী হয়ে শুয়ে পড়ে। সে অনেক ক্লান্ত থাকায় কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মিনার ঘুম ভাঙার পর সে রান্নাঘরে গিয়ে সকলের জন্য চা বানাতে শুরু করে। সে চা বানাচ্ছিল এমন সময় তার শাশুড়ি পার্বতী সেখানে আসে। আরে বৌমা, তুমি এত তাড়াতাড়ি উঠে রান্নাঘরে? হ্যাঁ মা, আমি চা বানাচ্ছি। বিক্রম ব্ল্যাক টি খুব ভালোবাসে, চা যখন হয়ে গেছে তাহলে বিক্রমকে তার রুমে গিয়ে দিয়ে এসো, সে খুশি হয়ে যাবে। এরপর মিনা এক কাপ চা নিয়ে বিক্রমের রুমের দিকে যায়। মিনা চা নিয়ে বিক্রমের রুমের ভেতরে আসে। বিক্রম তখনও ঘুমিয়েই ছিল। এই নাও বিক্রম, তোমার চা। মিনা রুমের ভেতরে চলে আসায় বিক্রম প্রচন্ড রেগে যায় এবং ঘুম থেকে উঠে পড়ে। এই রুমে আসার সাহস কি করে হলো তোমার? কাল তোমাকে বলেছিলাম আমার রুমে কোনোদিন আসবে না। আর একটা কথা, আমি এই বিয়ে মানি না। আমি তোমার মতো ছোট শহরের মেয়ের সঙ্গে সংসার করতে চাই না, তাই এর পর থেকে আমার কাছাকাছি আসার চেষ্টা করবে না। আমি তো শুধু তোমাকে চা দিতে এসেছিলাম। তোমার মতো মেয়েকে আমি খুব ভালো করে জানি। এভাবে আস্তে আস্তে ছেলেদের ফাঁসানোর চেষ্টা করো। এবার যাও এখান থেকে। বিক্রমের কথায় মিনা খুব কষ্ট পায় এবং রুমের বাইরে বেরিয়ে আসে। এরপর মিনা যখন দুঃখী হয়ে চেয়ারের উপরে বসেছিল, এমন সময় তার ঠাকুরপো রবি সেখানে আসে। কি হয়েছে বৌদি? দাদা এভাবে চিৎকার করছিল কেন? না রবি, সেরকম কিছু হয়নি, আমি ঠিক আছি। আচ্ছা বৌদি, বাবা বলছিল আজ তোমাকে এখানকার কলেজে ভর্তি করিয়ে দিতে। তুমি তৈরি হয়ে নাও, আমি তোমাকে ভর্তি করে দেব।
কিছু সময় পর মিনা তৈরি হয়ে রবির সঙ্গে কলেজে ভর্তি হওয়ার জন্য বেরিয়ে পড়ে। বিক্রম তার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে তাদের দুজনকেই দেখছিল। ছোট শহরের মেয়েরা এরকমই হয়, আমাকে ফাঁসাতে পারেনি, এবার আমার ভাইকে ফাঁসানোর চেষ্টা করছে। অপরদিকে রবি মিনাকে নিজের কলেজে নিয়ে যায় এবং সেখানে মিনার অ্যাডমিশন করিয়ে দেয়। এরপর রবি মিনাকে নিয়ে কলেজের ক্যান্টিনে যায়। সত্যি রবি, তোমাদের কলেজ অনেক সুন্দর। মুম্বাই ইউনিভার্সিটি বলে কথা, বড় তো হবেই। বৌদি, একটা কথা বলবো? হ্যাঁ, বলো না। কলেজে তোমাকে বৌদি বলে ডাকতে আমার একদম ভালো লাগছে না। তুমি আমার বয়সের, তাছাড়া আমরা একসঙ্গে পড়াশোনা করব। তাই আমি তোমাকে বৌদি বলে ডাকলে কলেজের বাকি সবাইও ডাকবে, তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। তাহলে তুমি এখানে আমাকে মিনা বলে ডাকতে পারো, বাড়িতে বৌদি বলবে। হ্যাঁ বৌদি, এটাই ঠিক হবে। মিনা এবং রবি বসে বসে গল্প করছিল। এমন সময় রবির এক বন্ধু রতন সেখানে আসে। হ্যালো রবি, এই সুন্দর মেয়েটি কে? আরে রতন, তোকে তো আমি বলেছিলাম যে আমার বৌদি মানে মিনা আমাদের সঙ্গে পড়াশোনা করবে। আচ্ছা, তাহলে এটা তোর বৌদি? হ্যালো বৌদি, তবে আপনার মতো এত সুন্দর মেয়েকে বৌদি বলতে ভালো লাগছে না, আমি তোমাকে মিনা বলে ডাকতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমরা সবাই বন্ধু। এরপর রতন সেখানে বসে সকলের সঙ্গে গল্প করতে শুরু করে দেয়। আরে রবি, আমাকে একটা কথা বল, মিনার মতো এত সুন্দর বউ পাওয়ার পর তোর দাদা মিনাকে তোর সঙ্গে কলেজে আসার জন্য ছেড়ে দিল কিভাবে? তাছাড়া তোরা সবসময় একসঙ্গে আসা যাওয়া করবি। এটার মানে কি? তুমি এভাবে কথা বলছো কেন? আরে মিনা, রতন সবসময় মজা করতে থাকে। রতন আমার সবচেয়ে ভালো বন্ধু, তার কথায় তুমি কিছু মনে করো না। সে আমাদের বাড়িতেও যাতায়াত করে। সরি মিনা, আমি বুঝতে পারিনি তোমার খারাপ লাগবে, আমি এমনি মজা করছিলাম। তবে রবি, বিক্রম দা এই বিয়েতে হ্যাপি তো? কারণ সে প্রথম থেকে কোনো ফরেনার মেয়েকে বিয়ে করতে চাইতো। আসলে রতন, ব্যাপারটা হলো। এরপর রবি রতনকে তার দাদার ব্যবহারের ব্যাপারে সমস্ত কথা জানায়। সবকিছু জানার পর রতনেরও অনেক বেশি খারাপ লাগে। মিনা, তুমি কখনো নিজেকে একা মনে করবে না, আমরা তোমার বন্ধু। আজ বা কাল বিক্রমদা নিশ্চয়ই রাজি হয়ে যাবে। সে যদি রাজি নাও হয় তাতেও কোনো সমস্যা নেই, কারণ আমি আছি তো। আমি যে কোনো অবস্থায় তোমাকে মেনে নিতে রাজি আছি। রতন, মুখ সামলে কথা বলো। ওরে বাবা, তুমি আমাকে বন্ধু বলছো আর আমি তোমাকে মজা করে কোনো কথাও বলতে পারবো না? মিনা, তুমি রতনের কথা কিছু মনে করো না, সে প্রথম থেকে এরকমই, সবসময় আর কি করে। সেদিন কলেজ শেষ হওয়ার পর রবি এবং মিনা বাড়ি ফিরে আসে। এরই সঙ্গে রতনও পড়াশোনার বাহানা করে তাদের সঙ্গেই আসে। বিক্রম অবাক হয়ে তাদের দিকেই তাকিয়ে থাকে। কিছু সময় পর তারা সকলে হল রুমে গিয়ে বসে। মিনা, রবি, তোমরা দুজনে এখানে বসে রতনের সঙ্গে কথা বলো, আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। আমিও আপনার সঙ্গে যাচ্ছি, কিছু সাহায্য হয়ে যাবে। মিনা, তুমি আমার মেয়ের মতো, আর মা থাকতে মেয়েকে কাজ করতে হবে কেন? তোমরা এখানে বসো, আমি একটু পরেই আসছি। এরপর মিনা, রবি এবং রতন বসে বসে গল্প করতে থাকে। রতন কথায় কথায় মিনার রূপের প্রশংসা করছিল এবং তার দিকে তাকিয়েও ছিল। মিনার এসব ভালো লাগছিল না, কিন্তু সে উঠে চলে যেতেও পারছিল না। রতন রবির খুব ভালো বন্ধু হওয়ার কারণে মিনা তার ব্যবহারে গুরুত্ব দেয় না। অপরদিকে দূরে দাঁড়িয়ে বিক্রম এসব দেখে প্রচন্ড রেগে যায়। আচ্ছা, এই ব্যাপার। সকালে আমার ভাইকে পটাচ্ছিল, এখন তার বন্ধুকে পটিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে। এই রতন মিনার দিকে বারবার তাকাচ্ছে, যেন কোনোদিন মেয়ে দেখেনি। বিক্রম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। এমন সময় রবি মিনা এবং রতনকে বলে, আচ্ছা তোমরা দুজন কথা বলো, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আছি তো। এই বলে রবি সেখান থেকে চলে যায়। আচ্ছা মিনা, বলো, বিয়ের আগে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল? না, আমি এসব পছন্দ করি না। আমি জানি মিনা, বিক্রমদার ব্যবহারে তুমি দুঃখী, কিন্তু এভাবে দুঃখী থাকলে কোনো লাভ হবে না। তুমি হাসি খুশি থাকো, দেখো একদিন বিক্রমদা তোমাকে মেনে নেবে। রতন এইসব বলতে বলতে মিনার হাতের উপর হাত রেখে দেয়। মিনার এই ব্যবহার ভালো লাগে না, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে রতন ভালো ছেলে নাকি খারাপ ছেলে। বাহ, এবার হাত ধরা পর্যন্ত হয়ে গেল। মিনা অনেক তাড়াতাড়ি ছেলেদের হাত করতে শিখে গেল। সেদিন সন্ধ্যাবেলায় রতন বাড়ি ফিরে যায়, কিন্তু এরপর থেকে বেশিরভাগ সময় সে পড়াশোনার বাহানা করে রবিদের বাড়িতেই আসা যাওয়া করতে শুরু করে। মিনা ভালো করেই বুঝতে পারত যে রতন তার সঙ্গে দেখা করার জন্যই আসে।
মিনার নতুন বিয়ে হওয়ায় সে রতনের ব্যাপারে বাড়িতে কাউকেই জানায় না। সে ভালোভাবেই নিজের পড়াশোনা চালিয়ে যায়। একদিন বিক্রম যখন তার বাবা মায়ের সঙ্গে বসেছিল, এমন সময় তার মা বলে, বাবা বিক্রম, তোদের বিয়ের 1 মাস হয়ে গেল, এখনো তুই মিনাকে বউ হিসেবে মানবি না? ওই বেচারি মেয়েটার জীবন খারাপ করছিস কেন বাবা? আচ্ছা, আমি তার জীবন খারাপ করেছি? তাহলে তুমি আমাকে না বলে তার সঙ্গে আমার বিয়ে ফাইনাল করে দিয়েছিলে কেন? তাছাড়া তাকে দেখে তো মনে হয় না যে সে দুঃখে আছে। সব সময় রবির সঙ্গে টাইম পাস করতে থাকে, আর বাকি সময়গুলো রতন কোনো না কোনো বাহানা করে আমাদের বাড়িতে চলে আসে। বিক্রম, নিজের বউয়ের ব্যাপারে এরকম বলতে তোর লজ্জা করছে না? সে অনেক ভালো মেয়ে, তাই তুই নিজের ঘরে তাকে যেতে না দিলেও সে কোনো কমপ্লেন করেনি। আমি এসব শুনতে চাই না, আর তার সঙ্গে কোনো রকম সম্পর্কও রাখতে চাই না। আমি এখান থেকে চলে যাব, এটাই আমার ফাইনাল ডিসিশন। বিক্রম নিজের বাবা মাকে এসব কথা বলছিল, এমন সময় রবি এবং মিনা কলেজ থেকে বাড়ি ফিরে আসে। কি হয়েছে মা? আসলে মিনা, বিক্রম বিদেশে যেতে চাইছে। তুমি এরকম কেন করছো বিক্রম? তুমি যা চেয়েছো আমি তাই করছি। আমি তোমার ঘরেও যাই না, আর তোমার সামনেও আসি না, তাহলে তুমি আমার জন্য বাবা মাকে ছেড়ে দূরে চলে যাচ্ছ কেন? বেশি ভালো হওয়ার অ্যাক্টিং করো না। আমি ইন্ডিয়াতে চাকরি করতে চাই না, এবং কোনো ছোট শহরের মেয়েকে বউ হিসেবে মানতেও চাই না। আমি এখান থেকে যাওয়ার প্ল্যান করে নিয়েছি। কিন্তু বিক্রম, এরকম করে কিভাবে চলবে? দেখো মা, তুমি যদি আমাকে বেশি বিরক্ত করো তাহলে আমি বলে দিচ্ছি আর কোনোদিন বাড়ি ফিরে আসবো না। মা, আপনি বিক্রমকে আটকাবেন না। তার যেটা ভালো লাগে তাকে করতে দিন। বিক্রম, আমিও তোমাকে কথা দিচ্ছি, আমি কোনোদিনও তোমার কাছে বউ হওয়ার অধিকার দেখাবো না। তুমি মুক্ত। এরপর বিক্রম নিজের রুমে চলে যায়। তুমি দুঃখ পেও না বৌমা, ভেবেছিলাম বিয়ের পর বিক্রম ঠিক হয়ে যাবে, কিন্তু দিন দিন বিক্রমের ব্যবহার আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমরা তোমার জীবনটাই খারাপ করে দিলাম, আমাদেরকে পারলে ক্ষমা করে দিও। এসব আমার ভাগ্য মা, আপনারা নিজেকে দোষারোপ করবেন না। মিনা, তুমি ভালোভাবে তোমার পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করো। তোমার পছন্দের কোনো ছেলে হলে তুমি বলতে পারো, আমরা তার সঙ্গেই তোমার বিয়ে দিয়ে দেব। এসব আপনি কি বলছেন বাবা? তোমার শ্বশুর মশাই একদম ঠিক কথাই বলছে মিনা। যেই ছেলে তোমাকে পছন্দ করে না, তার অপেক্ষায় তুমি পড়ে থাকবে কেন? 2 দিন পর বিক্রম ইন্ডিয়া ছেড়ে বিদেশে চলে যায়। অপরদিকে মিনা দুঃখী হয়ে তার রুমেই বসেছিল। একদিন রবি যখন কলেজ লাইব্রেরিতে বসেছিল, এমন সময় রতন তার কাছে আসে। আরে রবি, মিনা এলো না কেন? সে কালও আসেনি। বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ, বাড়িতে সব ঠিক আছে, কিন্তু মিনার মন ভালো নেই। দাদা মিনার সঙ্গে সমস্ত সম্পর্ক অস্বীকার করে বিদেশে চলে গেছে। তোর বাবা মা কিছু বলেনি? সবাই বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। বাবা মা মিনাকে পরিষ্কার বলে দিয়েছে, সে পড়াশোনা শেষ করে যাকে পছন্দ করবে তার সঙ্গে মিনার বিয়ে দিয়ে দেওয়া হবে। এটা তো খুব ভালো কথা। তোর দাদা নিজের লাইফ এনজয় করবে, আর মিনা এখানে তার দুঃখে বসে থাকবে। এটা ঠিক হতো না। একদম ঠিক কথা বলেছিস রতন, কিন্তু একটা বিবাহিত মেয়েকে কে বিয়ে করতে চাইবে? এইভাবেই বেশ কিছু দিন কেটে যায়। মিনা তার কষ্টের কথা চিন্তা না করে পড়াশোনায় মন দিতে থাকে। অপরদিকে রতন যখনই তার সঙ্গে দেখা করত, সবসময় তাকে খুশি করার চেষ্টা করত এবং তার পছন্দের চকলেট এবং আইসক্রিমও নিয়ে আসত। একদিন মিনা যখন তার রুমে পড়াশোনা করছিল, এমন সময় রবি তার রুমে আসে। বৌদি, রতন তোমার সঙ্গে দেখা করতে এসেছে। সে আবার এসেছে? সকালেই তো এসেছিল। মিনা রবিকে যখন এসব কথা বলছিল, এমন সময় রতন রুমের ভেতরে চলে আসে। কোনো বন্ধুর সঙ্গে দেখা করার জন্য কোনো কারণ থাকতে হবে? না রতন, কিন্তু এই সময় তোমার তো পড়াশোনায় মন দেওয়া দরকার, কিছুদিনেই পরীক্ষা। মিনা, বিক্রমদা বাড়ি ছেড়ে গেছে, তার 1 বছর হয়ে গেছে, কিন্তু তুমি এখনো তার চিন্তায় পড়ে আছো। এবার তুমি সেসব কথা ভুলে যাও, তবেই তুমি হাসি খুশি থাকতে পারবে। তাহলে তুমি বলো রতন, তোমার কথা অনুযায়ী আমাকে হাসি খুশি থাকতে গেলে কি করতে হবে? ভালোবাসা। অন্য কোনো মানুষকে ভালোবাসতে হবে যে তোমাকে ভালোবাসে এবং তোমার হাসি খুশি চাই। এরকম মানুষ আমি কোথায় পাবো? আরে তোমার সামনেই তো দাঁড়িয়ে আছে। মুখ সামলে কথা বলো রতন। আমি সত্যি বলছি মিনা, যখন থেকে আমি তোমাকে দেখেছি তখন থেকেই তোমাকে ভালোবেসেছি। তোমার সঙ্গে দেখা করার জন্য আমি বারবার এখানে আসি। তুমি পুরানো কথাগুলো ভুলে আমার সঙ্গে নতুন করে জীবন শুরু করতে পারবে না? এইসব তুমি কি বলছো রতন? চলে যাও এখান থেকে। রতন ভুল কথা বলছে না বৌদি। এই 1 বছরে দাদা অনেকবার ফোন করেছে, কিন্তু একবারও তোমার ব্যাপারে জিজ্ঞাসা করেনি।
তাহলে তুমি কেন তার অপেক্ষায় নিজের জীবন খারাপ করবে? আমি স্কুলের বেলা থেকে রতনকে চিনি, তার বাবা মা অনেক ভালো, তারা হাসি খুশি তোমাকে মেনে নেবে। তাছাড়া রতন তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ মিনা, তুমি চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা দুজনে নতুনভাবে নিজেদের জীবন শুরু করব। রবি এবং রতন মিনাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিনা তাদের কথায় রাজি হয় না। এইভাবে দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন মিনা যখন তার শ্বশুর শাশুড়ির জন্য চা নিয়ে হলরুমে যাচ্ছিল, এমন সময় সে দেখে তার শ্বশুর এবং শাশুড়ি রবি ও রতনের সঙ্গে বসে কিছু কথা বলছে। বাবা রতন, আমরা তোমার উপর অনেক বিশ্বাস করি, কিন্তু মিনা কি এই বিয়ের জন্য রাজি হবে? মা, বৌদিকে রাজি করানোর দায়িত্ব তোমার। বৌদি কি সারা জীবন দাদার অপেক্ষায় বসে থাকবে? দাদা বিদেশে অন্য মেয়ের সঙ্গে সুখে দিন কাটাচ্ছে। আমি কত আশা করে মিনাকে বাড়ির বৌমা করে এনেছিলাম, কিন্তু জানতাম না নিজের ছেলেটাই এরকম করবে। পার্বতী, এবার পুরানো কথা চিন্তা করো না, এবার আমাদের মিনার জীবন ভালো করতে হবে। আমি কিভাবে মিনার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো? তার খুব খারাপ লাগবে। অপরদিকে মিনা হাতে চা নিয়ে দূরে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল। অপরদিকে বিক্রম জার্মানিতে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছিল। আই লাভ ইউ বেবি। যখন থেকে তুমি আমার জীবনে এসেছো আমি অনেক হ্যাপি আছি। ইউ আর সো সুইট বেবি। তুমি কি আমার সঙ্গে ঘুরতে যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঘোরাফেরা করতে আমার খুব ভালো লাগে। আজ সারাদিন আমরা ঘুরবো। এইদিকে বিক্রম তার জার্মানির গার্লফ্রেন্ড মোনালিসার সঙ্গে অনেক সুখে ছিল। অপরদিকে মিনার শ্বশুর বাড়িতে। মিনা, তুমি রাজি হয়ে যাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। মা, আমি কি আপনাদের উপর বোঝা হয়ে গেছি? সেটা হলে আমাকে পরিষ্কার করে বলে দিন, আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে আবার বিয়ে করতে বলবেন না, আমি আর কারোর উপরে ভরসা করতে পারবো না। মিনা, তোমার বয়স অনেক কম, একা জীবন কাটাতে পারবে না। মা, আমি জানি না আমার কি করা উচিত, কিন্তু আমি বিক্রমকে অনেক ভালোবাসি। আমি অন্য কাউকে তার জায়গা দিতেই পারবো না। মিনা, আমার মনে হয় না বিক্রম কখনোই চেঞ্জ হবে। সে বিদেশে একটা মেয়েকে পছন্দ করেছে। এটা আপনি কি বলছেন মা? বিক্রম বিদেশে এক অন্য মেয়েকে পছন্দ করেছে এটা শোনার পর মিনার অনেক খারাপ লাগে এবং সে নিজের রুমে গিয়ে দুঃখী মনে বসে পড়ে। এইভাবেই দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায়। জার্মানিতে বিক্রম এবং মোনালিসার ভালোবাসা খুব ভালোভাবেই চলছিল। বিক্রম ভেবেই নিয়েছিল খুব তাড়াতাড়ি মিনার সঙ্গে ডিভোর্স করে মোনালিসাকে সে বিয়ে করে নেবে। একদিন রবির কলেজে। রবি, আজ রেজাল্ট আউট হবে, বল কোন হোটেলে পার্টি দিচ্ছিস? আরে জুলি, প্রতিবারের মতো এবার আমি টপ করব না। এটা তুই কি বলছিস রবি? তুই প্রত্যেক বছর টপ করিস, এবছরে কেমন আছে যে তোকে বাধা দেবে? ওই দেখো মিনা, যে লাইব্রেরিতে বসে পড়াশোনা করছে। আরে মিনা, একবার এখানে এসো। রবির কথায় মিনা তার কাছে আসে। হাই মিনা। হাই। তাহলে এবার তুমি টপ করবে, তাই তো? আরে আগে রেজাল্টটা আউট হতে দাও। তোমরা কি আগে থাকতেই ঠিক করে নিয়েছো কে টপ করবে? আমি জানি মিনা, তুমি টপ করবে। এটা তো খুব ভালো কথা। মিনা টপ করলে রতন সব থেকে বেশি খুশি হবে। জুলির মুখে এরকম কথা শুনে মিনার খুব খারাপ লাগে। এতদিনে কলেজের সবাই ভাবতে শুরু করেছিল যে রতন এবং মিনা একে অপরকে পছন্দ করে। জুলির মুখে হঠাৎ এরকম কথা শুনে মিনা কিছুই বলে না এবং চুপ করেই সেখানে দাঁড়িয়ে থাকে। ইতিমধ্যেই রতন সেখানে চলে আসে। আরে তোমরা এখানে কি করছো? রেজাল্ট বেরিয়ে গেছে, চলো গিয়ে রেজাল্ট দেখি। এটা দেখার কি আছে? কে টপ করেছে এটা তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এবার বলো কোথায় পার্টি দেবে? জুলির কথা শুনে মিনা এবং রবি সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর রতন জুলিকে বলে, আরে জুলি, তুমি তাদের সামনে এরকম করে কেন বললে? আমি মিনাকে পছন্দ করি, কিন্তু সে এখনো আমাকে পছন্দ করে না। তুমি এরকম করে তাকে খোঁটা দিলে সে কোনোদিন আমাকে পছন্দ করবে না। রতন, তুমি কি মেয়ে পটানো ভুলে গেছো? আগে তো সহজে অনেকগুলো মেয়ে পটিয়ে নিতে। তখনকার ব্যাপার আলাদা ছিল। আমি মিনাকে সত্যিকারের ভালোবাসি, তাই সে নিজের ইচ্ছায় আমার কাছে এলে তবেই আমার ভালো লাগবে। তাহলে এক কাজ করো, মিনার টপ করার খুশিতে আজ একটা পার্টি দিয়ে দাও। এরপর জুলি রতনকে মিনাকে ইমপ্রেস করার আইডিয়া দিতে থাকে। অপরদিকে মিনা এবং রবি রেজাল্ট দেখার পর খুশি মনে বাড়ি ফিরে আসে। মিনা বাড়ি ফিরে দেখে তার শ্বশুর শাশুড়ি ফোনে লাউড স্পিকারে বিক্রমের সঙ্গে কথা বলছে। না মা না, আমাকে বোঝানোর জায়গায় তুমি মিনাকে বোঝাও, যাতে সে আমাদের বাড়ি থেকে চলে যায়।
সে চলে যাওয়ার পর আমি নিজের বিদেশি গার্লফ্রেন্ডকে বাড়ি নিয়ে যাব। মোনালিসা অনেকদিন থেকে ইন্ডিয়া যেতে চাইছে। মিনা ওখানে থাকতে আমি তাকে নিয়ে যেতে পারছি না। বিক্রম, তুই আমাদের সঙ্গে এরকম করবি আমরা কোনোদিন ভাবিনি। তোমরা কি ভাবছো তাতে আমার কিছু করার নেই। আমাকেও নিজের লাইফে হ্যাপি থাকার অধিকার আছে। তাড়াতাড়ি মিনাকে বাড়ি থেকে বার করো, না হলে আমি নিজেই সেখানে গিয়ে তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেব। মিনা এবং রবি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রমের সমস্ত কথা শুনে ফেলে। ফোন রাখার পর পার্বতী এবং পলাশ দেখে তার বৌমা এবং ছোট ছেলে তাদের সমস্ত কথোপকথন শুনে ফেলেছে। পার্বতী দুঃখী মনে নিজের বৌমার দিকে তাকায়। সেই দিন সন্ধ্যাবেলায় মিনা যখন তার শ্বশুর ও শাশুড়ির সঙ্গে বসেছিল, এমন সময় রতন আবার তাদের বাড়িতে আসে। হাই আঙ্কেল, হাই আন্টি, আপনারা কেমন আছেন? আরে মিনা, তুমি এখনো তৈরি হওনি কেন? তোমার মনে আছে তো, তোমার টপ হওয়ার জন্য আমি পার্টি রেখেছি। তুমি চলে যাও রতন, আমি কোথাও যাব না। না রতন, তুমি কোথাও যাবে না। মিনা অবশ্যই তোমার সঙ্গে পার্টিতে যাবে। এটা আপনি কি বলছেন মা? আমি একদম ঠিক কথাই বলছি মিনা। বিক্রম ভাবছে সে তোমাকে ছেড়ে দিলে তুমি অসহায় হয়ে যাবে, তাই এবার থেকে তুমি হাসি খুশিতে থাকবে। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি আর তোমাকে তার জন্য কষ্ট পেতেও দেব না। এবার তোমাকে আমাদের কথা মতোই চলতে হবে। শাশুড়ির অনেক জোর করায় মিনা রতনের সঙ্গে পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। এরপর মিনা, রবি এবং রতন পার্টিতে যাওয়ার জন্য রতনের গাড়ি করে বেরিয়ে পড়ে। কিছু সময় পর তারা পার্টিতে পৌঁছে যায়। সেখানে সবাই মিলে খুব আনন্দ করে পার্টি এনজয় করতে থাকে, কিন্তু মিনা দুঃখী মনে এক কোণে দাঁড়িয়েছিল। মিনা যখন চুপচাপ দাঁড়িয়েছিল, এমন সময় ছোট জামা পরা এক মেয়ে তার কাছে আসে। তোমার নাম মিনা, আমি ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনাকে আমি চিনতে পারলাম না। কলেজে তো কোনোদিন দেখিনি। কলেজে কিভাবে দেখবে? আমি সেখানে পড়িই না। তাহলে আপনি আমাকে চিনলেন কিভাবে? তুই আমার রতনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আমি তোর কি ক্ষতি করেছিলাম বল? এ আপনি কি বলছেন? রতনকে আমি 5 বছর থেকে ভালোবাসি। তার কাছে যাওয়ার কত চেষ্টা করেছি, কিন্তু সে কখনোই রাজি হয়নি। তারপর একদিন তার বাবা মায়ের কাছ থেকে জানতে পারি সে তোকে ভালোবাসে, সে তোকে বিয়ে করতে চায়। তুই কি এমন জাদু করেছিস যে আমার রতন তোকে বিয়ে করতে চাইছে? দেখুন, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমাদের মধ্যে তেমন কিছুই নেই। তারা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। এরই মধ্যে রতন সেখানে চলে আসে। পিঙ্কি, তুমি এখানে কেন? এখানকার ঠিকানা তোমাকে কে দিল? তোমাকে খোঁজার জন্য তোমার বাড়ি গিয়েছিলাম। তোমার মায়ের কাছ থেকে এখানকার অ্যাড্রেস পেয়েছি। এবার এটা বলো যে মিনার মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? ফালতু কথা বলা বন্ধ করো পিঙ্কি। এই মুহূর্তে আমার পার্টি থেকে বেরিয়ে যাও। আই লাভ ইউ রতন, তুমি আমার সঙ্গে এরকম করো না। তোমার একটাও কথা আমি শুনতে চাই না। বেরিয়ে যাও এখান থেকে। রতনের মুখে এসব কথা শোনার পর পিঙ্কি সেখান থেকে চলে যায়। এসব কি রতন? এই মেয়েটা তোমাকে এত ভালোবাসে আর তুমি তার সঙ্গে কত খারাপ ব্যবহার করলে। সব ছেলেরা একই রকম হয়। আমি তো ভেবেছিলাম তুমি ভালো ছেলে, কিন্তু এবার দেখছি তুমিও বিক্রমেরই মতো। মিনা, এসব বলার আগে একটু ভেবে নাও। সব ছেলেরা খারাপ হয় না, এমনকি সব মেয়েরাও তোমার মতো ভালো হয় না। তুমি যখন সত্যি জানতে চাইছো, তাহলে চলো আমার সঙ্গে। রতন মিনাকে এই বলে তার হাত ধরে তাকে পার্টি থেকে বাইরে কার পার্কিং করার জায়গায় নিয়ে আসে। রতন, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোনো রকম আওয়াজ করো না, চুপচাপ আমার সঙ্গে চলো। এরপর রতন মিনাকে একটি গাড়ির কাছে নিয়ে যায় এবং গাড়ির ভেতরে দেখতে বলে। মিনা গাড়ির ভেতরে দেখে পিঙ্কি একটি ছেলের সঙ্গে বসে রয়েছে। ডার্লিং, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, কিন্তু কি করব বলো? রতনকে যখনই দেখি আমার পুরানো ভালোবাসার কথা মনে পড়ে যায়। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাকে কোনো মেয়ের সঙ্গে দেখে নিলে আমি তো একদমই সহ্য করতে পারি না। বেবি, ওই রতনের মধ্যে এমন কি আছে যে তুমি তার জন্য এত পাগল? তাকে ভুলে যাও, আমি তোমাকে সমস্ত রকমের খুশি দেব। বেবি, রতনের কাছে অনেক টাকা রয়েছে। সে পরিবারের একমাত্র ছেলে। তার বাবা অনেক বড় বিজনেসম্যান। আমি শুধু তার সম্পত্তি ভালোবাসি, না হলে তার মতো ছেলের পেছনে পড়ে থাকার ইচ্ছে তো আমারও নেই। মিনা তার চোখের সামনে এসব দেখে অবাক হয়ে গিয়েছিল। এরপর মিনা রতনের সঙ্গে পার্টিতে আবার ফিরে আসে এবং সোফার উপরে দুজনে বসে পড়ে। মিনা, তুমি কি এখনো চাও যে আমি সেই মেয়েটাকে বিয়ে করে ফেলি? সরি রতন, আমি জানতাম না মেয়েরাও এরকম হয়। ছেলেরাও এরকম করে এবং মেয়েরাও এরকম করে। যাদের চরিত্র খারাপ থাকে তারা তো এসব করবেই। তার মানে এটা নয় যে পৃথিবীর সব ছেলে মেয়েরা খারাপ। তুমি একদম ঠিকই বলছো রতন। বিক্রমের সঙ্গে বিয়ে করার আগে একবার তার সঙ্গে কথা বলে নেওয়া আমার দরকার ছিল।
হয়তো তার সঙ্গে কথা বলে আমি বুঝতেই পেরে যেতাম যে আমি ভুল ছেলেকে বিয়ে করতে যাচ্ছি। ওসব কথা ছেড়ে দাও, তুমি তার কথা বাদ দিয়ে এবার নিজের কথা চিন্তা করো। রতন, আমাকে এই ভিড় জায়গা থেকে একটু অন্য কোথাও নিয়ে যেতে পারবে? এই হইচইয়ের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগছে না। ঠিক আছে, পার্টি শেষ হয়ে যাওয়ার পর আমরা লং ড্রাইভে যাব। কিছু সময় পর পার্টি শেষ হয়ে যাওয়ার পর রতন, রবি এবং মিনা গাড়ির কাছে আসে। রবি, তুমিও আমাদের সঙ্গে চলো না, তিনজনে একসঙ্গে থাকলে খুব ভালো লাগবে। আরে না, আমার খুব ঘুম পেয়েছে, আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। তাছাড়া আজ প্রথমবার তোমরা দুজনে একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পেয়েছো, এই সময়টা আমি খারাপ করতে চাই না। যাবি না বলছিস? তবে তুই আমাদের সঙ্গে গেলে ভালোই হতো। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, এমন সময় রবির কাছে ফোন আসে। হ্যালো, হ্যাঁ বাবা বলো, কি বললে? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। কি হলো রবি, তুমি এভাবে চুপ করে গেলে কেন? আসলে তোমার বাবা। কি হয়েছে আমার বাবার? তোমার বাবা আর বেঁচে নেই বৌদি। কি বললে? এরপর রতন, মিনা এবং রবিকে তাদের বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন বাড়ির সকলে মিনার শহরে গিয়ে তার বাবার অন্তিম কাজ শেষ করে। অন্তিম সংস্কারের কাজ শেষ হয়ে গেলে মিনার শ্বশুর শাশুড়ি এবং রবি বাড়ি ফিরে যায়, কিন্তু মিনাকে কিছু বিধি পালন করার জন্যই বাড়িতে থাকতে হয়। মিনার সঙ্গে রতনও সেখানেই থেকে যায়। রতন সেখানে থেকে মিনার প্রত্যেকটা কাজে তাকে সাহায্য করে। এভাবেই 12 দিন কেটে যায়। রতন, সব কাজ শেষ হয়ে গেছে, এবার তুমি মুম্বাই ফিরে যাও, এখানে বেশি দিন থাকাটা ঠিক হবে না। তোমাকে এই অবস্থায় একা ছেড়ে আমি কিভাবে চলে যাই মিনা? এবার আমি এখানেই থাকতে চাই রতন, আমি আর ফিরতে চাই না। কিন্তু তোমার পড়াশোনার কি হবে? তারা দুজনে বসে বসে কথাই বলছিল, এমন সময় তাদের দরজার বেল বেজে ওঠে। মিনা গিয়ে দরজা খোলে। আপনারা? বাবা, মা, তোমরা এখানে? হ্যাঁ মিনা, আমরা রতনের বাবা মা, পলাশ বাবুর কাছে তোমার অ্যাড্রেস নিয়ে এখানে এলাম। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। এরপর রতনের বাবা মা বাড়ির ভেতরে গিয়ে বসে। যা হওয়ার ছিল তা হয়ে গেছে, সেসব নিয়ে আর দুঃখ পেও না। চলো এবার তুমি মুম্বাই ফিরে চলো, সেখানে নতুন করে নিজের জীবন শুরু করবে। এসব আপনি কি বলছেন আন্টি? তোমার আন্টি একদম ঠিক বলছে মিনা, আমরা তোমার ব্যাপারে সবকিছু জানি, এই বিয়েতে আমাদের কোনো রকম আপত্তি নেই। মিনা সবার কথা অনুযায়ী মুম্বাই ফিরে আসে এবং নিজের শ্বশুর বাড়িতে আবার আগের মতোই থাকতে শুরু করে। এরকমই একদিন। মা, আমি ভালো করেই জানি আমি এই বাড়িতে আছি বলে বিক্রম বাড়িতে আসতে পারছে না, তাই আমি ভাবছি। তোমাকে এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, রতনের বাবা খুব তাড়াতাড়ি একটা ভালো মুহূর্ত দেখে আমাদেরকে জানাবে বলেছে, তারপর আমরা তোমাদের বিয়ে দিয়ে দেব। তাই যতদিন তোমার বিয়ে হচ্ছে না তুমি এখানেই থাকো, আমি তোমাকে চোখের আড়াল করতে চাই না। 2 সপ্তাহের মধ্যেই রতনের বাবা তাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে দেয়। অপরদিকে জার্মানিতে। এসব কি চলছে মোনালিসা? প্রথমে তোমার দেশ থেকে আমার কাছে জব অফার এসেছিল, হঠাৎ করে তারা অন্য দেশের লোকেদের চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছে কেন? এসব কি চলছে এখানে? আমি জানি ডার্লিং, এটা ঠিক নয়, কিন্তু এই ব্যাপারে তুমি একটু ভেবে দেখো। তোমাদের মতো মানুষদের জন্যই আমাদের দেশের মানুষেরা ঠিক মতো চাকরি পাচ্ছে না, সেই জন্যই দেশের সরকার এই নিয়মটা বানিয়েছে। নিয়মটা ঠিক আছে, কিন্তু আমি শুনেছি অন্য দেশের লোকেদের অ্যারেস্ট করে নিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। তুমি চিন্তা করো না, সেরকম কিছুই হবে না, আমি তোমার সঙ্গেই আছি। কিন্তু এখন হঠাৎ করে আমি চাকরি কোথায় পাবো? তাছাড়া আমি এই দেশ ছেড়ে যাব কেন? আরে বিক্রম, তুমি এত চিন্তা করছো কেন? তারা তোমাকে অনেক টাইম দিয়েছে। মোনালিসা, আমি এখানে শুধুমাত্র তোমার জন্য আছি। আমি তোমাকে বিয়ে করার জন্য এখানে সেটেল হতে চাইতাম, কিন্তু এখন তুমি এমন ভাবে বলছো যেন তোমার জন্য এটা কোনো ব্যাপারই নয়। কি বললে? বিয়ে? ও মাই গড, আমি এসব ব্যাপারে কোনোদিনও ভাবিনি। বিক্রম এবং মোনালিসার মধ্যে কথাই চলছিল, হঠাৎ এমন সময় তাদের বাড়িতে 2 জন জার্মান পুলিশ চলে আসে। হু আর ইউ? তোমরা এভাবে আমাদের বাড়িতে ঢুকে পড়লে কেন? ফার্স্ট ইউ অ্যানসার আস, হু আর ইউ? আর তুমি এভাবে আমাদের দেশে ইল্লিগাল ভাবে থাকছো কেন? তুমি জানো না আউটসাইডারদের চলে যেতে বলা হয়েছে? আমরা তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। মোনালিসা, তুমি এদেরকে কিছু বলছো না কেন? বিক্রম, এই ব্যাপারে আমি তোমার কোনো রকমেরই সাহায্য করতে পারবো না। অফিসার, আমি এবং মোনালিসা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। মোনালিসা এখানকার মেয়ে, তাই আপনি এভাবে আমাকে অ্যারেস্ট করতে পারেন না। না ইন্সপেক্টর, আমি এই লোকটাকে বিয়ে করব না, লোকটা মিথ্যে কথা বলছে। আমার লোকটার সঙ্গে মাত্র আজকেই দেখা হয়েছে। মোনালিসা, তুমি আমার সঙ্গে এরকম করলে?
এরপর পুলিশ বিক্রমের কোনো কথাই শোনে না এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এবার বিক্রমের জমানো সমস্ত টাকা আমার হয়ে গেল। বোকা ছেলে কোথাকার, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রেখেছিল বিয়ে করার জন্য। বিক্রম অ্যারেস্ট হয়ে যাওয়ায় মোনালিসা অনেক খুশি ছিল। অপরদিকে মিনার শ্বশুর বাড়িতে। রবি, তোর কাছে বিক্রমের ফোন এসেছিল? যেদিন থেকে আমি আর মিনা একসঙ্গে কলেজ যাওয়া শুরু করেছি তবে থেকে দাদা আমার সঙ্গে আর কথা বলে না। বিক্রম তোর বাবাকে ফোন করেনি। জানি না সে এতদিন থেকে ফোন করছে না কেন। এবার সে কি ভাবছে? আরে মা, তুমি চিন্তা করো না, তার কিছু হবে না। সে নিজের বিদেশি গার্লফ্রেন্ডের সঙ্গে সুখে দিন কাটাচ্ছে, আমাদের কথা আর ভাবে না। এর আগে কোনোদিনও সে এতদিন ফোন না করে থাকেনি। আমার তাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। সত্যি কথা বলতে দাদা অনেক স্বার্থপর। যেদিন আমাদের প্রয়োজন হবে সেদিন দাদা ফোন করবে। সকলে বসে কথাই বলছিল, এমন সময় মিনা সেখানে আসে। কি ব্যাপার, আপনারা এত চিন্তিত কেন? তেমন কোনো ব্যাপার নয় মিনা, সবকিছু ঠিকই আছে। আচ্ছা শোনো, আজ সন্ধ্যাবেলায় তৈরি থেকো, আমরা তোমার এঙ্গেজমেন্টের জন্য শপিং করতে যাব। আচ্ছা ঠিক আছে মা। মিনা নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে বেশি কিছু আশা রাখেনি। সকলে অনেক জোর করায় সে বিয়ের জন্য রাজি হয়েছিল। অপরদিকে রতন খুব ভালোভাবে মিনার খেয়াল রাখত এবং সে সব সময় মিনাকে ঘুরতেও নিয়ে যেত। একদিন মিনা যখন তার শাশুড়ির সঙ্গে রান্না করছিল। মা, আপনি এত চিন্তা করছেন কেন? মিনা, 1 মাস হয়ে গেল বিক্রম আমাদেরকে ফোন করেনি, তাই তার কথা ভেবে আমার খুব চিন্তা হচ্ছে। মা, আমার মনে হয় নিশ্চয়ই সে রেগে আছে, কারণ এখন আমি এই বাড়িতেই আছি। আপনি দেখবেন আমি এখান থেকে চলে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে, সে আবার বাড়ি ফিরে আসবে। হ্যাঁ মিনা, আমিও তাকে এই কথাটাই বলতে চাইছিলাম যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তার ফোন অফ আসছে। সে আমাদের কোনো মেসেজের রিপ্লাইও দিচ্ছে না। অপরদিকে জার্মানির একটি জেলে বিক্রমের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। জেল থেকে বিক্রমকে অনেক খারাপ খাবার দেওয়া হতো এবং তার থাকার জায়গাও ভালো ছিল না। এরই সাথে তার ফোন কেড়ে নেওয়ায় সে কারোর সঙ্গে যোগাযোগ রাখতে পারে না। সরকার থেকে দেশ ছেড়ে দেওয়ার নোটিশ পাওয়ার পরেও দেশ না ছাড়াই বিক্রমকে জেলে দিন কাটাতে হচ্ছে। অপরদিকে ইন্ডিয়াতে মিনার শ্বশুরবাড়ি খুব ভালোভাবেই সাজানো হয়েছিল। সব আয়োজন ঠিকঠাক ভাবে হয়ে গেছে তো? হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, সবকিছু হয়ে গেছে। রতনের বাবা মা অনেক ধনী মানুষ, আমি চাই না আমাদের দিক থেকে কোনো রকম ঘাটতি থেকে যাক। তোর বাবা একদম ঠিক বলছে রবি, সবকিছু যেন ভালোভাবেই হয়। সেটা আমি বুঝতে পেরেছি মা, কিন্তু তুমি এত দুঃখী হয়ে আছো কেন? কাল মিনা বৌদির এঙ্গেজমেন্ট, সে তোমাকে এভাবে দুঃখী দেখলে অনেক কষ্ট পাবে। আমি কি করব বাবা, বিক্রমের ব্যাপারে চিন্তা করে করে মন খারাপ হয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত সে একবারও ফোন করলো না, আগের মাস থেকেই তার ফোনটা বন্ধ আসছে। অপরদিকে মিনা তার রুমে বসে বসে ফোনে কিছু দেখছিল। হঠাৎ সে এমন কিছু দেখতে পায় যার পর সে তাড়াতাড়ি করে শ্বশুর শাশুড়ির কাছে আসে। মা, বাবা, এই দেখুন, এই নিউজটা দেখুন। আরে কি হয়েছে মিনা? বিক্রম যে দেশে থাকে সেখানকার সরকার অনেকদিন থেকে বাইরের লোকেদেরকে তাড়িয়ে দিচ্ছে। যারা সরকারের কথায় দেশ ছাড়তে রাজি হচ্ছে না তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দিচ্ছে। কি বললে? এটা তুমি কি বলছো বৌমা? এবার আমরা কি করব? এটা নিউজে দেখাচ্ছে, তার মানে এটা সত্যি কথা। শেষবার যখন বিক্রমের সঙ্গে কথা হয়েছিল সে বলেছিল খুব তাড়াতাড়ি সে গার্লফ্রেন্ডের সঙ্গে ইন্ডিয়া চলে আসবে। হয়তো এই কারণেই সে তাড়াতাড়ি চলে আসতে চাইছিল। হ্যাঁ, আমার এটাই মনে হচ্ছে। নিশ্চয়ই সে কোনো বিপদেই পড়েছে, না হলে এতদিন পর্যন্ত সে আমার সঙ্গে কথা না বলে থাকতেই পারতো না। তুমি কিছু একটা করে আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো। মা, আমি বিক্রমকে আনার জন্য যাব। কি বললে? তুমি আনতে যাবে? কাল তোমার এঙ্গেজমেন্ট। বিদেশে যে কোনো রিলেশনের থেকে হাজবেন্ড ওয়াইফের রিলেশনটাকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। আইন হিসেবে আমি এখনো পর্যন্ত তার ওয়াইফ, একমাত্র আমিই তাকে ফিরিয়ে আনতে পারবো। বৌদি, তোমার সেখানে যাওয়া ঠিক হবে না। আমি তোমাকে এতদূর যেতে দেব না। যদি তুমিও কোনো বিপদে পড়ে যাও তাহলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। মা, আপনি একদমই চিন্তা করবেন না, আমি সবকিছু সামলে নেব। যা কিছু হয়েছে সব তো আমার জন্যই হয়েছে। আমি বিক্রমকে বিয়ে করে এখানে না এলে আজ এত কিছু হতো না। আপনারা প্লিজ আমাকে আটকাবেন না। এরপর মিনার রতনকে ফোন করে সমস্ত কথা জানিয়ে দেয়। তুমি বলতে চাইছো এত কিছু আয়োজন ফেলে রেখে তুমি বিক্রম দাকে আনতে যাবে? তুমি সেই মানুষকে আনতে যাবে
যে কোনোদিন তোমার সম্মান করেনি? আমাকে এটা করতেই হবে রতন। সে আমার জন্যই এই বিপদে পড়েছে। আমার জন্য সে বাড়ি ছেড়ে গেছিল, তাই তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। এবার আমি কি বলবো তোমাকে? তুমি তো আগে থাকতে সবকিছু ভেবে রেখেছো। ঠিক আছে, তুমি যেতে চাইলে যাও, কিন্তু আমিও তোমার সঙ্গে যাব। না রতন, প্লিজ জেদ করো না। আমি চাই না আমার জন্য তুমিও কোনো সমস্যায় পড়ে যাও। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এই বলে মিনা ফোন রেখে দেয়। মিনা সকলকে বুঝিয়ে পরের দিনই ইন্ডিয়ান এম্বাসিতে যায়। মিনা সেখানে গিয়ে এক অফিসারের সঙ্গে দেখা করে। দেখুন ম্যাডাম, গত 3 মাস থেকে জার্মানিতে যেসব ইন্ডিয়ানরা থাকতো সবাই ফিরে এসেছে। তাহলে আপনার স্বামী ফিরে এলো না কেন? বিক্রমের সেখানে যদি কোনো বন্ধু বা গার্লফ্রেন্ড থাকে, একমাত্র সে তার হেল্প করতে পারবে। আমরা এতে কিছু করতে পারবো না। স্যার প্লিজ আপনি আমাকে সেখানে পৌঁছে দিন। ইন্ডিয়ান এম্বাসি থেকে কোনো রকম সাহায্য না পাওয়ায় মিনা দুঃখী হয়ে রতনের বাড়িতে যায়। মিনার কথা শুনে রতনের মা বলে, আমি আগে থাকতে জানতাম ইন্ডিয়ান এম্বাসির লোকেরা কোনো রকমেরই সাহায্য করতে পারবে না। এরা কোনো কাজের নয়। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। কয়েকজন মিনিস্টারের সঙ্গে আমার ভালো পরিচয় রয়েছে। আন্টি, আমি যে কোনো অবস্থায় জার্মানি যেতে চাই আর বিক্রমকে ফিরিয়ে আনতে চাই। অপরদিকে বিক্রম জার্মানির জেলে বসে আফসোস করতে থাকে। মোনালিসার উপর বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। এই মেয়েটার জন্য আমি নিজের বাবা, মা, ভাই সবার সঙ্গে ঝগড়া করে নিলাম, কিন্তু এই মেয়েটা আমার সঙ্গে ধোঁকা করলো। বিক্রম জেলে বসে এসব কথা ভাবছিল। অপরদিকে মোনালিসা তার বাড়িতে এক ছেলের সঙ্গে গল্প করছিল। মোনালিসা ডার্লিং, এবার তুমি অনেক বেশি লাভ করেছো। হ্যাঁ বেবি, আমি অনেকদিন থেকেই পাগলের পেছনে পড়েছিলাম। বিক্রম ভাবছে পুলিশ তাকে অ্যারেস্ট করার জন্য এসেছিল, কিন্তু সে জানে না আমি নিজেই পুলিশকে ফোন করে ডেকেছিলাম। আরে ভিক্টর, তুমি জানো সেই বিক্রম আমার সঙ্গে বিয়ের প্ল্যানও করছিল। অপরদিকে ইন্ডিয়াতে মিনার জার্মানি যাওয়া ঠিক হয়ে গেলে সবাই তাকে এয়ারপোর্টে ছাড়তে আসে। মিনা, সেখানে নিজের ভালো করে খেয়াল রাখবে। সেখানে যা কিছু হবে সবকিছু আমাদেরকে জানিও। কোনো প্রবলেম হলে আমি দেখে নেব। কিছু সময় পর মিনা প্লেনে চড়ে জার্মানি পৌঁছে যায়। জার্মানিতে গিয়ে মিনা একটি হোটেলে ওঠে। ম্যাডাম, আপনাকে দেখে এই দেশের মানুষ মনে হচ্ছে না। সরি ম্যাডাম, আমরা আপনাকে রুম দিতে পারবো না। ঠিক আছে, নো প্রবলেম, থ্যাংক ইউ। এরপর মিনা সেখান থেকে অনেক দূরে গিয়ে বেশি টাকা দিয়ে একটি হোটেল রুম বুক করে। সেদিন হোটেলে কাটানোর পর পরের দিন সকালে মিনা জার্মানির থানায় পৌঁছায়। মিনা সেখানে গিয়ে পুলিশকে বিক্রমের ব্যাপারে জানায়। সরি ম্যাডাম, আমাদের এখানে সেরকম কোনো নিয়ম নেই। আমরা আপনাকে দেখা করতে দিতে পারবো না। বিক্রম আমার হাজবেন্ড, আপনি বুঝতে পারছেন না কেন? আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। পুলিশ বারণ করে দেওয়ায় মিনা অনেক রিকোয়েস্ট করতে থাকে। মিনার অনেক জোর করায় পুলিশ 5 মিনিটের জন্য দেখা করার পারমিশন দিয়ে দেয়। এরপর পুলিশ মিনাকে অনেক দূরের একটি জেলে নিয়ে যায়। অপরদিকে বিক্রম যখন জেলের মধ্যে বসেছিল, এমন সময় পুলিশ তার কাছে আসে। একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে। নিশ্চয়ই মোনালিসা এসেছে। হয়তো সে নিজের ভুল বুঝতে পেরেছে। এবার আমি জেল থেকে ছাড়া পেয়ে যাব। আই লাভ ইউ মোনালিসা। ভিজিটিং রুমে চলো, সেখানে আমরা তাকে বসিয়ে রেখেছি। এরপর বিক্রম ভিজিটিং রুমে আসে। বিক্রম সেখানে গিয়ে দেখে মিনা তার সঙ্গে দেখা করতে এসেছে। মিনা, তুমি এখানে কিভাবে এলে? তুমি কিভাবে জানলে যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে? তুমি বাড়িতে ফোন করা বন্ধ করে দিয়েছিলে। তোমার জন্য সবাই অনেক বেশি চিন্তা করছিল। তারপর একদিন আমরা জানতে পারলাম যে এই দেশে অন্য দেশের লোকেদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তখন আমাদের সন্দেহ হয়েছে। ওসব ঠিক আছে, কিন্তু তুমি এখানে পৌঁছালে কিভাবে? ইচ্ছে থাকলে সবকিছু সম্ভব বিক্রম। ওসব কথা বাদ দাও, তুমি চিন্তা করো না। আমি যে কোনো ভাবে তোমাকে জেল থেকে বার করব। হ্যাঁ মিনা, যাই হোক করে আমাকে এখান থেকে বার করো। তুমি একটু সাহস রাখো বিক্রম, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা মিনা, আমি তোমাকে একজন ইন্ডিয়ান লয়ারের নাম বলছি। সে এখানেই থাকে। তুমি এখনই তার সঙ্গে গিয়ে দেখা করো, হয়তো সে আমাদের হেল্প করবে। এরপর মিনা সেই উকিলের কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করে এবং আদালতে বিক্রমের জামিনের জন্য অ্যাপিল করে। 2 দিন পর বিক্রমকে আদালতে পেশ করা হয়। উকিলের কাছে সমস্ত কথা শোনার পর জাজ বলে, ঠিক আছে, তোমরা বিক্রমকে জামিনে ছাড়িয়ে নিতে পারো। তার জন্য তোমাদেরকে 33,000 ইউরো পেনাল্টি দিতে হবে। 33,000 ইউরো? তার মানে 30 লাখ টাকা?
বিক্রমকে ছাড়ানোর জন্য 30 লাখ টাকা দিতে হবে। এটা জানার পর মিনা দুঃখী হয়ে হোটেল রুমে ফিরে আসে। সে বিছানায় বসে চিন্তা করছিল। আমি জানি আমার শ্বশুর শাশুড়ির কাছে এত টাকা নেই। তারা যা টাকা রেখেছিল সব দিয়ে আমার বিয়ের শপিং করে নিয়েছে। তাহলে আমি কি রতনের কাছ থেকে টাকা চাইবো? না না, সে আমার জন্য অনেক কিছু সহ্য করেছে। তার সঙ্গে এঙ্গেজমেন্ট বন্ধ করে আমি এখানে চলে এসেছি, তাতেও সে আমার সাপোর্টই করেছে। আমি তার কাছ থেকে আর কিছুই চাইতে পারবো না। মিনা বসে বসে এসব কথা চিন্তা করছিল। এমন সময় তার শাশুড়ি ফোন করে। কেমন আছো মিনা? বিক্রমের সঙ্গে দেখা হয়েছে? আমি ঠিক আছি মা। হ্যাঁ, বিক্রমের সঙ্গে আমার দেখা হয়েছিল, সেও ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। বৌমা, তুমি যেমন করে হোক আমার ছেলেকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে এসো। হ্যাঁ মা, আমি চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি তাকে ইন্ডিয়া নিয়ে যাব। আচ্ছা মা, কিছু টাকার ব্যবস্থা হতে পারে? হ্যাঁ মিনা, আমার কাছে 2-3 লাখ টাকা আছে, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। 2-3 লাখ টাকা? এখন পাঠাতে হবে না বাবা, প্রয়োজন হলে আমি আপনাকে বলবো। মিনা এই বলে ফোন রেখে দেয়। 30 লাখ টাকা কিভাবে জোগাড় করব, কিছুই তো বুঝে উঠতে পারছি না। মিনা সারা রাত জেগে টাকা জোগাড় করার কথা চিন্তা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। হঠাৎ করেই মিনা কোনো কথা চিন্তা করে একজনকে ফোন করে। হ্যালো, কে? হ্যালো কাকু, আমি মিনা বলছি। এত বছর পর তুই কেন ফোন করেছিস? এখন আমার কথা মনে পড়েছে। কাকু, বাবা বিয়ের সময় তোমাকে ফোন করেছিল, কিন্তু তুমি ফোন রিসিভ করনি। তারপর বাবা মারা যাওয়ার পর আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু তুমি তখনও ফোন কেটে দিয়েছিলে। গ্রামের লোকের কাছে শুনেছিলাম যে দাদা মারা গেছে। দাদা মারা যাওয়ার পর আমি তোর সঙ্গে কি কথা বলতাম, ওসব কথা ছাড়। বল, তুই অন্য নাম্বার থেকে আমাকে ফোন করেছিস কেন? কাকু, আমার 30 লাখ টাকা খুব প্রয়োজন। 30 লাখ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? তোর কাকিমা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। এবার ফোন রাখ। কাকু প্লিজ আমার হেল্প করে দাও, আমি তোমার টাকা শোধ করে দেব। তুই কি করে টাকা শোধ করবি? তুই নিজেই অন্য কারোর ঘরে পড়ে আছিস। শুনেছি তোর স্বামীও তোকে ছেড়ে চলে গেছে। আমি সব কিছু জানি। কাকু, তুমি আমাদের গ্রামের জমিটা চাইছিলে তো? হ্যাঁ, এটা ভালো কথা বলেছিস। গ্রামের সমস্ত জমি আমার নামে করে দে, তাহলে আমি তোকে টাকা পাঠিয়ে দেব। কিন্তু আমি তোকে 20 লাখ টাকার বেশি দিতে পারবো না। কিন্তু কাকু, সেটা তো কোটি টাকার জমি, তুমি মাত্র 20 লাখ টাকা দেবে কেন? ঠিক আছে, আমি তোকে 30 লাখ টাকাই দেব। এবার আমার সময় নষ্ট করিস না। তোর টাকা প্রয়োজন হলে আমাকে বল, না হলে আমি ফোন রাখছি। হ্যাঁ কাকু, আমার টাকার প্রয়োজন। ঠিক আছে, আমি তোকে 30 লাখ টাকা পাঠিয়ে দেব। তারপর তুই সব জমি আমার নামে করে দিবি তো? ঠিক আছে, তোমার কথা মতো আমি সমস্ত জমি তোমার নামে করে দেব। মিনার কাকু খুব ভালো সুযোগ পেয়ে গিয়েছিল। এরপর মিনার কাকু আর দেরি না করে মিনাকে 30 লাখ টাকা পাঠিয়ে দেয় এবং তার সমস্ত জমি নেওয়ার জন্য পেপার তৈরি করতে শুরু করে দেয়। বাহ, খুব ভালো হলো। কোটি টাকা জমি মাত্র 30 লাখ টাকায় পেয়ে যাব। অপরদিকে 30 লাখ টাকা পেয়ে যাওয়ায় মিনা অনেক খুশি হয়ে যায়। 30 লাখ টাকা জোগাড় হয়ে গেছে, এবার আমি বিক্রমকে ছাড়িয়ে নিতে পারবো। এইদিকে মিনা বিক্রমকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে থাকে। অপরদিকে বিক্রম জেলের মধ্যে থেকে মিনার ব্যাপারে ভাবতে থাকে। মিনা এত দূর থেকে আমার সঙ্গে দেখা করার জন্য চলে এলো, কিন্তু মোনালিসা এই দেশের নাগরিক হয়েও একবারও আমার কাছে এলো না। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি নিজের জমানো টাকা নিয়ে দেশে ফিরে যাব। এতদিনে আমি 1 কোটি টাকার মতো জমিয়ে ফেলেছি। পরের দিন মিনা 30 লাখ টাকা দিয়ে বিক্রমকে জামিনে ছাড়িয়ে নেয়। মিনা চলো, এবার আমাদেরকে এক জায়গায় যেতে হবে। এখন অন্য কোথাও যাওয়া ঠিক হবে না বিক্রম, চলো আমরা হোটেলে ফিরে যাই। এই দেশে আমাকে কেমন ভাবে থাকতে হবে এবার তোমার কাছে শিখবো। চুপচাপ আমার সঙ্গে চলো, মোনালিসার সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। মোনালিসা? সে কে? মোনালিসা আমার গার্লফ্রেন্ড। তুমি আমাকে নিয়ে সেখানে যাবে কেন? চুপ করো, বেশি কথা বলো না। মিনার ইচ্ছে না থাকা সত্ত্বেও সে বিক্রমের সঙ্গে তার গার্লফ্রেন্ড মোনালিসার বাড়িতে পৌঁছায়। তারা সেখানে গিয়ে দেখে মোনালিসা ভিক্টরের সঙ্গে বসে গল্প করছে। মোনালিসা, আমরা দুজন মিলে বিক্রমের জমানো সব টাকা তুলে নিলাম। যদি বিক্রম ফিরে আসে তাহলে কি হবে? তখন আমরা কি করব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিক্রম কিভাবে ফিরে আসবে? তাকে বাঁচানোর জন্য কেউ এখানে আসবে না। বিক্রমের সব টাকা আমাদের হয়ে গেছে, তুমি বেশি চিন্তা করো না ডার্লিং। যদি সে ফিরে আসে তাহলে কি হবে? চলো আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই।
যদি এরকমই হয় তাহলে আমি আগের বারের মতো আবারও পুলিশকে খবর দিয়ে দেব। পুলিশ আবার তাকে জেলে ভরে দেবে, বেচারা সারা জীবন জেলেই পড়ে থাকবে। বিক্রম এবং মিনা দূরে দাঁড়িয়ে মোনালিসার সমস্ত কথা শুনে ফেলে। এসব শোনার পর বিক্রম আর নিজেকে সামলাতে পারে না। মোনালিসা, আর বিক্রম, দারুণ সারপ্রাইজ দিয়েছো তোমার সঙ্গে এই মহিলাটিকে। তাছাড়া তুমি আমার ঘরে কি করতে এসেছো? আমি নিজের টাকা নেওয়ার জন্য এসেছি। তাই নাকি? তাহলে 1 মিনিট দাঁড়াও, আমি পুলিশকে ডাকছি। মোনালিসা বিক্রমকে এই বলে তার ফোনে পুলিশের নাম্বার ডায়াল করতে শুরু করে। বিক্রম, চলো এখান থেকে, না হলে তোমার জামিন ক্যান্সেল হয়ে যাবে। প্লিজ চলো এখান থেকে। এরপর মিনা জোর করে বিক্রমকে নিয়ে হোটেল রুমে ফিরে আসে। হোটেলে ফিরে বিক্রম তার মাকে ফোন করে। কেমন আছিস বাবা বিক্রম? আমি ভালো আছি মা, তাড়াতাড়ি এখান থেকে দেশে ফিরে যেতে চাই। আমরা সবাই তোদের অপেক্ষা করছি, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। মোনালিসার ধোঁকা বিক্রম সহ্য করতে পারে না। মোনালিসা বিক্রমের কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছিল, তাই বিক্রম দুঃখী মনে চুপচাপ থাকতে শুরু করে। যা হওয়ার ছিল হয়ে গেছে বিক্রম, ওসব কথা নিয়ে আর চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি কিছু? তুমি নিজের কাজ করো। এটাই আমার কাজ। আমি তোমাকে এখান থেকে দেশে নিয়ে যাওয়ার জন্যই এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে এখানে এসে আমি ভুল করে ফেলেছি। ভালো করে যখন কথা বলতে পারো না, তাহলে কথা বলতে হবে না। পরের দিন মিনা বিক্রমকে নিয়ে আদালতে পৌঁছায় এবং তাদের উকিল বিক্রমের হয়ে নানা রকম প্রমাণ পেশ করে। সমস্ত প্রমাণ দেখার পর জাজ বিক্রমকে মুক্ত করে দেয়। বিক্রম, এবার তুমি সমস্ত রকম অ্যালিগেশন থেকে মুক্ত হয়ে গেছো। এবার তুমি নিজের দেশে ফিরতে পারো। আদালত তোমাকে মুক্তি দিল। আমাকে ক্ষমা করে দাও মিনা, আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করিনি। ওসব কথা থাক, তুমি ভালোভাবে বাড়ি পৌঁছে গেলেই আমি খুশি। পরের দিন বিক্রম এবং মিনা নিজেদের দেশে ফিরে আসে। বিক্রম বাড়ি ফিরতে তার বাবা মা এবং ভাই অনেক বেশি খুশি হয়ে যায়। অপরদিকে রতনের বাড়িতে এসে অনেক দুঃখী ছিল। মা, তুমি কি বলতে চাও? আমি এটা বলতে চাই যে মিনা তার স্বামীকে ফিরিয়ে এনেছে, তার মানে সে তাকে ভালোবাসে, না হলে সে কোনোদিনও এত রিস্ক নিয়ে জার্মানি যেত না। আমি ওসব নিয়ে কিছু ভাবতে চাই না মা। রতন, আমি চাই না যে তুই কষ্ট পাস, তাই তোকে বলছি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে। মিনার কথা ভুলে যা। হয়তো মিনাও এটাই ভাবছে যে কিভাবে তোকে বিয়ের জন্য বারণ করবে। মা, তুমি আমাকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দাও। রতনের কথা শুনে তার মা সেখান থেকে চলে যায়। আমি মিনার সঙ্গে দেখা করতে যাব না। আমি চাই না আমাকে সামনে দেখার পর তার কোনো রকম ডিসিশন নিতে অসুবিধা হোক। অপরদিকে বিক্রম বাড়ি ফিরে তার জামা কাপড় বার করার সময় তার ব্যাগের ভেতর থেকে একটি আংটি দেখতে পায়। আমি মোনালিসাকে প্রপোজ করার জন্য 40 লাখ টাকা দিয়ে ডায়মন্ড রিং কিনেছিলাম। যদি মোনালিসা এটা দেখে নিত তাহলে এটাও নিজের কাছে রেখে দিত। এটা আমি মিনাকে দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেব। সে আমাকে অনেক ভালোবাসে, তাই সে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। এরপর বিক্রম হাতে রিং নিয়ে নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসে। সেই সময় হলরুমে বিক্রমের বাবা মা এবং ভাই নিজেদের মধ্যে কথা বলছিল। আমরা মিনাকে জোর দেব না। মিনা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তুমি একদম ঠিক বলেছো বাবা, কিন্তু দাদা এখন ফিরে এসেছে। বিক্রম ফিরে এসেছে তো কি হয়েছে? মিনার খুশিটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। মিনা যাকে পছন্দ করবে আমরা তাতেই রাজি, আমরা তাকে কিছু বলবো না। বিক্রম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। এসব কি নিয়ে আলোচনা হচ্ছে? তাহলে কি মিনা এই বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি সে অন্য কাউকে বিয়ে করতে চলেছে? এদের কথা আমি বুঝতে পারছি না। বাবা রবি, মিনা তোর বন্ধু হয়, সে তোর কাছে কোনো কথাই লুকাবে না। তুই তার মনের কথাটা জানার চেষ্টা কর। ঠিক আছে মা, আমি জানার চেষ্টা করব। মিনা কোথায়? মিনার কাকা তার সঙ্গে দেখা করতে এসেছে, বলছিল অনেক ইম্পর্টেন্ট কাজ, তাই একাই দেখা করতে চায়। তাই আমি মিনার কাকুকে তার রুমে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, কিছু সময় অপেক্ষা কর। মিনার কাকা চলে গেলে তারপর যাস। তবে আমি যতটা জানি মিনার কাকা তাপস অনেক খারাপ মানুষ। জানি না সে মিনার সঙ্গে কি কথা বলছে। দূরে দাঁড়িয়ে সকলের কথা শোনার পর বিক্রম কিছু ভাবতে শুরু করে। রবি মিনার সঙ্গে দেখা করে আমার ব্যাপারে কিছু কথা বলতে চাই। তার আগে আমি মিনার সঙ্গে দেখা করব। আমি তাকে বোঝানোর চেষ্টা করব যে আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। আমি বাকি জীবন তার সঙ্গে থাকতে চাই। অপরদিকে মিনার রুমে। জায়গা জমির সমস্ত পেপার এখানে রেখে দিলাম, এবার তাড়াতাড়ি সই করে দে। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে তোর কাকিমাকে সুখবর দিতে হবে যে তোদের সব জমি আমাদের হয়ে গেছে। মিনা তার কাকুর কথা অনুযায়ী পেপারে সই করতে শুরু করে,
কিন্তু সই করতে করতে পেপার দেখে সে অবাক হয়ে যায়। কাকু, আমাদের তো কথা হয়েছিল শুধু জমিগুলো তোমার নামে করা হবে, কিন্তু তুমি আমাদের বাড়িটাও পেপারে জুড়ে দিয়েছো। আমি জানি তুমি বিপদের সময় আমার সাহায্য করেছো, কিন্তু এই বাড়িটা আমি তোমাকে দিতে পারবো না। এটা আমার বাবা অনেক কষ্ট করে বানিয়েছিল। তুই তো বলেছিলি আমি যেমন বলবো তুই তেমন করবি, এখন আমার সঙ্গে চিটিং করার চেষ্টা করছিস। কাকু, তুমি ভালো করেই জানো বাবা কত কষ্ট করে বাড়িটা বানিয়েছিল। আমি নিজের চোখে বাবাকে কষ্ট করতে দেখেছি। তাছাড়া আমি 2 কোটি টাকার সম্পত্তি তোমাকে 30 লাখ টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছি, তার উপর তুমি আমাদের বাড়িটাও চাইছো কেন? তুই কিন্তু নিজের কথা রাখছিস না মিনা। সেদিন অনেক কান্নাকাটি করে টাকা চেয়েছিলি, আমি 5 মিনিটের মধ্যে তোকে 30 লাখ টাকা পাঠিয়েছিলাম। আমি সব খবর পেয়েছি। ওই টাকা নিয়ে তুই নিজের স্বামীকে জেল থেকে মুক্ত করেছিস। বিপদের সময় আমার থেকে টাকা পেয়ে সব কথা ভুলে গেলি। তুমি ঠিক বলছো কাকু, যে আমি নিজের স্বামীকে ছাড়ানোর জন্যই তোমার কাছ থেকে 30 লাখ টাকা নিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে নিজের বাড়ি দখল করতে দেব না। মিনা তার কাকুর সঙ্গে তর্ক করছিল। অপরদিকে জানালার বাইরে থেকে বিক্রম তাদের সমস্ত কথা শুনে নেয়। বাড়ি যখন আমার নামে করবি না, তাহলে দেখ আমি কি করি। আমি তোর নামে পুলিশ কমপ্লেন করব। টাকা নেওয়ার সময় অনেক রিকোয়েস্ট করেছিলি, এবার চালাকি করছিস। কাকু প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। এরপর মিনার কাকু রেগে গিয়ে সব পেপারগুলো তুলে নেয় এবং রুমের বাইরে বেরিয়ে পড়ে। আচ্ছা, তাহলে তুই এই ধোকাবাজ মিনার বেকার স্বামী, তোর মতো ছেলেদের জেলেই থাকা দরকার। মিনার কাকা যখন হলরুমে পৌঁছায় তখন বিক্রমের বাবা তাকে বলে, আরে তাপস, এত রেগে আছো কেন? বসো, একটু চা খাবে। আরে তুমি কে যে আমি তোমার সঙ্গে চা খাবো? না খাওয়ার হলে খেও না, তবে এটা বলো মিনার সঙ্গে তুমি কি কথা বলছিলে? তোমাকে তো আমি মিনার বিয়েতে বা তার বাবার অন্তিম সংস্কারের জায়গায় দেখিনি। আজ হঠাৎ মিনার কথা মনে পড়ে গেল কেন? তুমি কিছু সময় অপেক্ষা করো, সবকিছু জানতে পেরে যাবে। আমি পুলিশ ডাকতে যাচ্ছি। তাপস এই বলে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর মিনার শ্বশুর শাশুড়ি তাকে হলরুমে ডাকে। মিনা, এত বছর পর তোমার কাকু এখানে কি করতে এসেছিল? তাছাড়া সে পুলিশ ডাকতে গেল কেন? আপনারা চিন্তা করবেন না মা, কাকা অনেক বড় চোর, সে সহজে পুলিশের কাছে যাবে না। মিনা, তবুও তো আমাদের চিন্তা হচ্ছে। তোমাদের মধ্যে কি কথা হয়েছে আমাদেরকে বলো। সেরকম কোনো কথা নয় মা, আপনারা চিন্তা করবেন না, আমি নিজের রুমে যাচ্ছি। মিনা এই বলে নিজের রুমে চলে যায়। মিনার চলে যাওয়ার পর বিক্রম বাইরে থেকে ঘরে আসে। আরে বিক্রম, তুই কোথায় গিয়েছিলি? একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই বাইরে গিয়েছিলাম। আসলে মিনার কাকার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা, ওসব কথা ছাড়ো। এরপর বিক্রম নিজের রুমে গিয়ে মিনার কথা ভাবতে শুরু করে। মিনা আমার জন্য নিজের কতগুলো সম্পত্তি কম দামে বিক্রি করতে রাজি হয়ে গেল। কাউকে কিছু না বলে মিনা একা কত কিছু সহ্য করেছে। আর দেরি করা ঠিক হবে না, আমি তাড়াতাড়ি মিনাকে আমার ভালোবাসার কথা জানাবো। পরের দিন সকালে মিনা যখন বাড়ির বাগানে বসেছিল, এমন সময় বিক্রম তার কাছে আসে। বিক্রম মিনাকে তার মনের কথা জানায়। হঠাৎ করে তোমার কি হয়ে গেল বিক্রম? আমার মতো ছোট শহরের মেয়ে হঠাৎ করে তোমার ভালো লাগতে শুরু করলো কেন? এরকম করে বলো না মিনা, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি কোনোদিনও তোমাকে দোষী মনে করিনি, তাই ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। তুমি নিজের জায়গায় ঠিক ছিলে। আসলে আমি তোমার কাছ থেকে অনেক বেশি আশা করে ফেলেছিলাম। এবার পুরানো কথাগুলো ভুলে যাও মিনা, আমরা নতুন ভাবে নিজেদের জীবন শুরু করব। তুমি জানো এই 2 বছরে আমার সঙ্গে কি কি হয়েছে? আমি কত কান্নাকাটি করেছি। আমার বাবাও মারা গেছে, আমি একা হয়ে গিয়েছিলাম বিক্রম। তখন তুমি একবারও আমাকে ফোন করার চেষ্টা করনি। তুমি নিজের ওই বিদেশি গার্লফ্রেন্ডকে ইন্ডিয়াতে আনার জন্য আমাকে এই বাড়ি থেকে বারবার তাড়ানোর চেষ্টা করেছিলে। তাছাড়া তুমি বারবার আমার ক্যারেক্টারের উপরেও সন্দেহ করেছিলে। আমাকে ক্ষমা করে দাও মিনা, আই এম ভেরি সরি। সরি বললে সবকিছু ঠিক হয়ে যায় না বিক্রম। বিক্রম এবং মিনা কথাই বলছিল, এমন সময় রতন সেখানে আসে। মিনা, আরে রতন, তুই এখনো তুই এখানে আসা যাওয়া বন্ধ করিসনি? বিক্রম দা, আমি মিনার সঙ্গে কথা বলতে এসেছি। মিনা নিজেই আমাকে ফোন করে ডেকেছে। মিনা তোর সঙ্গে কোনো রকম কথা বলবে না, তুই এখান থেকে চলে যা। মিনা আমার ওয়াইফ, আমরা হাজবেন্ড ওয়াইফ নিজেদের মধ্যে কথা বলছি, এখানে তোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। রতন, যেও না, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। রতনের সঙ্গে তুমি কি কথা বলতে চাও মিনা? খুব তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ে হতে চলেছে। আর একটা কথা, যদি রতন আর তার মা আমাকে সাহায্য না করতো, তোমাকে ফিরিয়ে আনা কখনোই সম্ভব হতো না। তার মানে তুমি রতনকে বিয়ে করতে চাও? হ্যাঁ বিক্রম, আমি আর রতন একে অপরকে অনেক ভালোবাসি।
আমি তোমার অনেক অপেক্ষা করেছি, কিন্তু তুমি বারবার আমার অপমান করেছো। যখন আমি একা হয়ে গিয়েছিলাম তখন রতন সবসময় আমার খেয়াল রাখার চেষ্টা করত। রতন আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমার সমস্ত রকম বিপদে রতন আমার পাশে ছিল। তুমি কখনোই ছিলে না বিক্রম, তুমি কখনো ছিলে না। তুমি বিবাহিত হয়েও রতনের সঙ্গে প্রেম করলে? এটা তুমি কেন ভুলে যাচ্ছ বিক্রম? মোনালিসার সঙ্গে যখন তুমি প্রেম করছিলে তখন তুমিও তো বিবাহিত ছিলে। সেই সমস্ত কথাগুলো ভুলে গেলে? বিক্রম, যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন মনে মনে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু রতনের সঙ্গে দেখা হওয়ার পরেই আমি বুঝতে পেরেছি যে আসল ভালোবাসা কাকে বলে। মিনার কথা শোনার পর বিক্রম নিজের ভুল বুঝতে পারে। বিক্রম নিজেও চাইতো যে মিনা তার বাকি জীবন সুখে কাটাক, তাই সে মিনাকে আটকায় না। কয়েকদিন পর সকলের উপস্থিতিতে মিনা এবং রতনের বিয়ে হয়ে যায়। দুই পরিবারের সকলে অনেক খুশি ছিল, শুধু বিক্রম সেখানে ছিল না। সকলে ভেবেছিল হয়তো বিক্রম বিয়েতে আসবে না, কিন্তু কিছু সময় পর বিক্রম হাসি মুখে মিনা এবং রতনের কাছে আসে। তোমাদের দুজনকে কংগ্রাচুলেশনস, সারা জীবন সুখে থেকো। থ্যাংক ইউ বিক্রম। কিছু সময় পর মিনা এবং রতনের বিয়ের কাজ শেষ হয়ে যায় এবং মিনা রতনের বাড়িতে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন মিনা যখন রতনের সঙ্গে বসেছিল এমন সময় বিক্রম হাতে একটি ফাইল নিয়ে তাদের বাড়িতে আসে। মিনা, তুমি আমার জন্য যা করেছো আমি সেগুলো কোনোদিন ভুলবো না। আমি তোমার জন্য সামান্য উপহার নিয়ে এসেছি, এটা নিয়ে নাও। কিরকম গিফট? এরপর মিনা বিক্রমের হাত থেকে ফাইল নিয়ে দেখে সেগুলো তাদের বাড়ি এবং জমির দলিল। বিক্রম মিনার কাকাকে তার টাকা ফিরিয়ে দিয়ে জমির পেপার নিয়ে এসেছিল। তুমি কি করে জানলে যে আমি জমি বিক্রি করে দিয়েছিলাম? আমি সব জেনে গিয়েছিলাম মিনা, যে আমাকে জেল থেকে সারানোর জন্য তুমি নিজের সবকিছু হারিয়ে ফেলেছিলে। আমি তোমার হারিয়ে যাওয়া জিনিসগুলো ফিরিয়ে দিলাম। নিজের লাইফে হ্যাপি থেকো। বিক্রম এই বলে সেখান থেকে চলে যায়। এরপর বিক্রম ইন্ডিয়াতে একটি কোম্পানি জয়েন করে নেয় এবং মন দিয়ে কাজ করতে শুরু করে। অপরদিকে মিনা রতনের সঙ্গে সুখে জীবন কাটাতে শুরু করে। এরপর মিনার জীবনে আর কোনো রকমেরই দুঃখ থাকে না। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।